আচ্ছা, আমাদের এই মিডল ইস্টের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ। আহ, আমরা তো দেখছি যে গত শনিবার থেকেই তো ইউএস ইসরায়েল যে অ্যাটাক অন ইরান এবং তার যে রিটালিয়েটেড রেসপন্স ফ্রম ইরান সেটা আমরা দেখতে পেলাম। এবং গত কয়েকদিনের ধারাবাহিকতায় যে এখন পর্যন্ত তো ডেথ টোল প্রায় ক্লোজ টু 1000, এর মধ্যে ইরানের ক্যাজুয়ালিটিটাই সবচেয়ে বেশি। লাস্ট ফিগার মনে হয় ক্লোজ টু 800। অন্যান্য দেশগুলোতেও কিন্তু বেশ কিছু ক্যাজুয়ালিটির খবর আমরা পাচ্ছি, যেখানে ইরান মিসাইল দিয়ে অ্যাটাক করছে। এর মধ্যে দুঃখজনকভাবে হলো কিছু বাংলাদেশিও রয়েছে। এখন পর্যন্ত আমরা 3জন খবর মনে হয় মোটামুটিভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে। তো মোটা দাগে যেটা হচ্ছে যে এখনও ইসরায়েল এবং আমেরিকা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে বিভিন্ন ইনস্টলেশনে, মিলিটারি থেকে শুরু করে সিভিল সব জায়গাতেই তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে একটা তো দুঃখজনক ঘটনা, একটা স্কুলে বম্বিং করার কারণে 150+ লোক ইরানিয়ান মারা গেছে। তো সেই ধরনের এই ঘটনাগুলো কিন্তু এখনও গত 4 দিন ধরে অব্যাহতভাবে রয়েছে। এবং এখন পর্যন্ত যা অবস্থা দেখছি আমরা যে এই যুদ্ধটা যে সহসা থামবে এরকম কোনো ইঙ্গিত কিন্তু কোনো দিক থেকে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ট্রাম্প সাহেব বলছেন যে আমরা এখন বড় ধরনের আক্রমণ শুরুও করিনি। ইরানও কিন্তু যে পিছিয়ে আসছে। লারিজানি সাহেব যে যে এখন যে একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ইরানের, সে বলছে যে আমরা রেজিস্ট্যান্স অব্যাহত রাখবো এবং রিটালিয়েটারি অ্যাকশন অব্যাহত রাখবো। সো অল টুগেদার যদি আমরা দুই পক্ষের জিনিসগুলোকে বিবেচনায় নেই, তাহলে এই সহসা এই যুদ্ধ থামবে এরকম কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। একটা জিনিস কি লক্ষ্য করা গেছে যে এই সৌদি আরব, কুয়েত, কাতার, ইসরায়েল তাদের কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম খুবই অ্যাক্টিভ রাখা হয়েছে। তারপরে কিন্তু ইরানিয়ান ছোট ছোট ড্রোন যেখানে সাকসেসফুলি হিট করতেছে, এইটার কারণটা কি আসলে? আচ্ছা, এখানে আমরা যেটা যে ওদের তো ওই যেটা রয়েছে যে এই ধরনের এয়ারডোম সিস্টেম এটা 100% অ্যাকুরেট কখনোই হয় না। 100টা মিসাইল মারলে ওরা হয়তো বা 90টা বা 95টা পর্যন্ত নিউট্রালাইজ করতে পারবে, কিন্তু 2-5টা গিয়ে কিন্তু টার্গেটে ঠিকই হিট করবে। এটা কখনোই 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আমার এয়ার ডিফেন্স সিস্টেম 100% পুরোটুকুই যে আক্রমণ আসছে সেটাকে নিউট্রালাইজ করতে পারবো, এটা কখনোই সম্ভব হয় না। আর ইরানের যে ক্যাপাসিটি, ইরানের যে মিসাইলের ক্যাপাসিটি, ইরানের যে মিসাইলের সক্ষমতা, এবং তারা ওই যে সোয়ার্ম মিসাইলিং যেটা বলে যে ড্রোন একসাথে কয়েকশো পাঠিয়ে দিল বা কয়েক হাজার পাঠিয়ে দিল, আপনি কতগুলোকে নামাবেন? এখানে একটা কিন্তু কস্ট অফ ওয়ার যেটাকে বলে, যে আপনার একটা ইরানিয়ান ড্রোন বানাতে ধরেন 10,000 বা 50,000 ডলার লাগলো, কিন্তু ওটাকে যে ইন্টারসেপ্ট করে ইউএস বা ইসরায়েলি বা হোয়াট এভার মিডল ইস্টের যে অন্যান্য কান্ট্রিগুলো, সেটা যে ইন্টারসেপ্ট করে সেটাতে হয়তো বা $1 মিলিয়ন একটা মিসাইল দিয়ে সেটা ইন্টারসেপ্ট করতে হয়, কারণ ওটা আরও বেশি পাওয়ারফুল হতে হয়। ফলে কস্ট অফ হ্যাঁ, ওয়ারে দেখা যায় যে শাহের যে সুইসাইডাল ড্রোনটা কামিকাজে, ওইটা আসলে মানে খুব এক্সপেন্সিভ ড্রোন না, ওইটা খুবই সস্তা আমি ড্রোন। ওইটাই বলতে চাচ্ছি, কিন্তু ওটাকে 70,000-75,000 হবে এটার ম্যাক্সিমাম কস্ট। সেই ক্ষেত্রে এইটাকে নিউট্রালাইজ করতে কিন্তু ওদের প্রচন্ড বেশি খরচ হয়ে যাচ্ছে। অবশ্যই। এবং এই কষ্ট এইখানেই তো একটা বড় ধরনের চাপে পড়বে ইসরায়েল, মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলো এবং ইউএস। কারণ আপনার 10 গুণ বেশি খরচ ওইটাকে নিউট্রালাইজ করতে। একটা যদি $75,000 দামের একটা ড্রোনকে নামাতে গিয়ে যদি $7.5 লাখ একটা মিসাইল দিয়ে আপনাকে সেটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, তাহলে ইউ ক্যান ইমাজিন যে ইরানের যত খরচ হচ্ছে তার 10 গুণ, অ্যাটলিস্ট 10 গুণ বেশি খরচ কিন্তু আমেরিকা, ইসরায়েল বা অন্যান্য অ্যালাইদের করতে হচ্ছে। কিন্তু এইটা যদি ইরান যদি কয়েক মাস কন্টিনিউ করে এভাবে, তাহলে তো পুরো মিডল ইস্টে প্রচুর ধ্বংসযোগ্য হবে এবং আরো কোলাটারাল ড্যামেজ হবে। এইখানটায় বিষয়টা রয়েছে যে প্রথমত যদি আমি দেখি যে ইম্প্যাক্টগুলো কী কী। প্রথমে ইম্প্যাক্টটা যদি ইরানের ইম্প্যাক্টটা দেখি, যে হোয়াট ইউ ডিড, আপনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সুপ্রিম লিডার যেটাকে বলা হয়, আপনি খামেনিকে অ্যাসাসিনেট করেছেন, তাকে আপনি হত্যা করেছেন। এইটা কিন্তু তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট, তাদের যে ইমোশন, তাদের যে প্রাইড, তাদের সেই জায়গাগুলোতে কিন্তু আপনি একটা ধাক্কা দিয়েছেন তাদের। আমি জাস্ট ইমাজিন আমাদের টপ লিডারকে কেউ যদি মেরে ফেলে তাহলে কীরকম লাগবে। আপনি তাদেরকে সেটা করেছেন, ফলে তারা দে ফিল ইনসাল্টেড যে আমাদেরকে এইভাবে হিউমিলিয়েট করা হয়েছে। ফলে ইরানের পক্ষ থেকে কিন্তু এইভাবে যুদ্ধ থামিয়ে দেওয়ার তেমন কোনো সঙ্গত কারণ মানে সে ব্যাখ্যা করতে পারবে না, তার জনগণের কাছে হলেও সেটা ব্যাখ্যা করতে পারবে না। আপনি যদি অন্যদিকে দেখেন, ইসরায়েল
আমেরিকার যুদ্ধের কারণে অন্যান্য অঞ্চলে, এই অঞ্চলের অন্যান্য দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৌদি আরব তো ইরানে অ্যাটাক করেনি, আমি ধরে নিচ্ছি। বাহরাইন, কাতার বা জর্ডান এরা তো আক্রমণ কুয়েত। করেনি, কিন্তু তারা কিন্তু সাফার করছে, তাদের লোকজন মারা যাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার। কাতারের সবচেয়ে বড় যে এলএনজি প্রোডাকশন সেটা তারা বন্ধ করে দিতে হয়েছে। আপনি ফ্লাইট ডিসরাপশনের কথা চিন্তা করি, বা হরমুজ স্ট্রেইট বন্ধ রয়েছে, ফলে এনার্জি যাতায়াত বন্ধ রয়েছে, ফলে ট্রেড, বিজনেস, পিপুল টু পিপুল মুভমেন্ট, ইনস্টলেশন ক্ষতি, প্রাণহানি, এই সব মিলিয়ে কিন্তু অন্যান্য দেশগুলোতে ক্ষতি হচ্ছে। এখন এভাবে চিন্তা করেন যে ওমান, কাতার বা বাহরাইন এরা কিন্তু খুব ছোট দেশ। এইরকম ছোট দেশে কয়েকটা জায়গায় যদি মিসাইল হিট করে, সে ফর এক্সাম্পল খুবই ক্রিটিক্যাল জায়গাগুলো, তেলের যে রিফাইনারিগুলো রয়েছে, বা বড় ধরনের যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, এরকম বেশ কয়েকটা যদি নিউট্রালাইজ করে, যে পুরো দেশ কিন্তু অচল হয়ে যাবে। কাতার একটা ছোট, মানে ঢাকা শহরের মতো একটা এখানে ছোট কিন্তু দেশ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে মিডল ইস্টের এয়ারলাইন্স কোম্পানিগুলোটা কিন্তু ডোমিনেট করে। সেইখানে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু বসে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এইখানে আর একটা বলিনি, আপনি যখন এভিয়েশন ইন্ডাস্ট্রিটা কিন্তু দুবাই এবং আবুধাবি সেন্ট্রিক। জাস্ট ইমাজিন, কাতারও একটা আছে, কিন্তু আমি আবুধাবি এবং কাতারের কথা তো আগেই বললাম। দুবাই এবং ইউএইটা অনেক বড় দেশ, 7টা ওদের অঞ্চল রয়েছে। দুবাইয়ের এয়ারপোর্টে সে ফর এক্সাম্পল দুটো মিসাইল হিট করলেই কিন্তু আপনার দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে। তো অলরেডি হিট করছে। তো এখন এই জায়গাগুলোতে যদি আমরা যদি বিবেচনায় নেই, তাহলে কিন্তু গোটা মিডল ইস্টেই কিন্তু একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এখন যুদ্ধটা কতদিন টানতে পারে? ইরানের পক্ষ থেকে, ইরানের কাছে যতদিন উইপেন থাকবে সে ততদিন এই যুদ্ধটাকে কন্টিনিউ করবে। আর অন্যান্য দিক থেকে যদি আমি বিবেচনা করি, ইরানকে এত সহজে কাবু করতে পারবে না, বিকজ বলা হচ্ছে ওদের সমস্ত ইনস্টলেশন মোবাইল, ইরান দেশটা অনেক বড়, এবং তাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা খামেনি সাহেব, আমি এখানে বলে রাখি, গত জুন মাসে কিন্তু একটা বড় ধরনের যে যুদ্ধে তারা জড়িয়ে পড়েছিল ইসরায়েলের সঙ্গে। তখন থেকে তাদের কিন্তু এই প্রস্তুতিটা ছিল যে যদি টপ লিডারশিপ, তখনও কিন্তু অনেক টপ লিডারশিপ মারা গিয়েছিল, তো টপ লিডারশিপের যদি কিছু হয় তাহলে কে কীভাবে অপারেট করবে এটা কিন্তু বলে দেওয়া যায়। এখন ইরানিয়ান সিস্টেমটা অপারেট করছে কিন্তু কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড ওয়েতে। সেন্ট্রাল থেকে বলছে যে তুমি অমুক জায়গায় মিসাইল হিট করো বা অমুক জায়গায় আক্রমণ করো, বিষয়টা কিন্তু সেরকম হচ্ছে না। তাদেরকে আগে থেকে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল যে তুমি এইটা করবা, কেউ যদি নাও থাকে তোমার উপরে এইটা দায়িত্ব। এর সাথে যোগ হয়েছে, আপনি যদি দেখেন যে ওই যে প্রক্সি ওয়ারের মতো, লেবাননে হেজবুল্লাহ, এই পাশে যদি ইয়েমেনে হুতি, এরাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আপনি জানেন যে লেবাননে কিন্তু ইসরায়েলি অ্যাটাক হচ্ছে, বিকজ হাইফাতে লেবানন থেকে কিন্তু মিসাইল মারা হয়েছে। তো হুতিরাও কিন্তু হরমুজ স্ট্রেইটে তাদেরাও কিন্তু একটা পজিশন নিয়ে আছে। ইরাকের কথা যদি চিন্তা করেন, ইরাকে শিয়া পপুলেশন বেশি, সেখানেও কিন্তু কামেনি সাহেবের একটা বড় ধরনের প্রভাব আছে, বা এখনও আছে সেখানে। তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের অস্থিরতা দেখা দিবে। তো এই যুদ্ধটা যেরকমভাবে অন্যান্য জায়গার মতো, মিডল ইস্টের অন্যান্য দেশের মতো যুদ্ধ এরকমভাবে এটা হবে না। এটা কিন্তু আরও বড় ধরনের প্রভাব রাখবে সামনের দিনগুলোতে গোটা মিডল ইস্ট, এবং আমি বলবো যে বিয়ন্ড দ্যাট গোটা গ্লোবাল যে পলিটিক্স, সেটাকেও কিন্তু এটা বড় ধরনের একটা প্রভাব রাখতে পারে। এখন তো যুদ্ধটা এমন হয়ে গেছে যে এটা ইরানেরও প্রেস্টিজ, ইউএস এরও প্রেস্টিজ, এই প্রেস্টিজটা কে আসলে লুজ করতে পারে? আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা জিনিস একটু বিবেচনা হতে পারে। ইরানের যুদ্ধ থামাবে এরকম কিন্তু কেউ কিছু বলছে না। অন্যদিকে যদি চিন্তা করেন, এক একটা করে যদি বিবেচনা করি, ইসরায়েলের উপরে প্রেশারটা কি? ইসরায়েল বলছে যে তার সিটিজেনকে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি এই যুদ্ধ করছি, কিন্তু নিরাপত্তা কোথায়? তারাই তো মারা যাচ্ছে। তো এখন পর্যন্ত 9 জন মারা গেছে আমি শুনতে পেয়েছি, বিভিন্ন এস্টাবলিশমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো একটা স্টেজে ইসরায়েলের জনগণ হয়তো বলতে পারে যে তুমি আমার নিরাপত্তা দেওয়ার জন্য যুদ্ধ করছো, আমার নিরাপত্তা কোথায়? এবারে আসে আমেরিকার দিকে। যদি আপনি মাগা যেটাকে বলি, মেক আমেরিকা গ্রেট এগেইন, তার বড় সাপোর্টার কার্লসন টাকার, তারপরে মেজরি গ্রিন, এবং সম্প্রতিককালে যেটা আমরা দেখছি যে ট্রাম্প সাহেবের প্রথম আমলে ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্ট্রির একজন সিনিয়র অফিসিয়াল ডগলাস ম্যাকগ্রেগর, উনিও আজকে একটা ইন্টারভিউতে বলেছেন যে ইউএস উইল লুজ ইন দিস ব্যাটল।
তো এবং এই যে জনমতটা তৈরি হচ্ছে এগেনস্ট দিস ওয়ার, আবার যদি ওদের কংগ্রেসের দিকে তাকান, কংগ্রেসও কিন্তু একটা বড় ডিবেট হচ্ছে তুমি যুদ্ধে গেলা কিভাবে। আমাদের ওখানে বাই দ্য ওয়ে বলে রাখি যে ইউএস যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কংগ্রেসের অনুমোদন লাগে, এখানে সেটা নেওয়া হয়নি। কংগ্রেস এখন বলছে যে তুমি যুদ্ধে গেলা কিভাবে। নাম্বার টু, ওদের পোলগুলো যদি দেখেন 1 in 4 মানে 25% লোক এই যুদ্ধটাকে সাপোর্ট করছে, তার মানে 75% কিন্তু, আমি যদি ফুল বেনিফিট অফ ডাউট দিই, অনেকে হয়তো বা ইনডিফারেন্ট বা এখনো সিদ্ধান্ত নেয়নি, একটা বড় অংশ কিন্তু এই যুদ্ধটাকে সাপোর্ট করছে না। ফলে ওইখানেও কিন্তু লোকজনের উপরে প্রেশার আছে যে ট্রাম্প সাহেবের উপরে, যে তাদের জনগণও কিন্তু এটা বিপক্ষে চলে যেতে পারে। আর তারপরে যদি আসেন যে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলো, তারা সাফার করছে, তাদের জনগণও তো বলবে যে তোমার যুদ্ধের কারণে তো আমি সাফার করতেছি, তুমি ইউএস এই যুদ্ধ থামাও। সো ইরান অবশ্যই লুজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহের ইয়া নেই, অবকাশ নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্যান্য পার্টিগুলোও অবশ্যই লুজ করবে এবং লুজ করছেও এখন বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার। এইখানে দেখার বিষয় হচ্ছে কি কে কতটুকু সহ্য করতে পারে। ইরান যদি সহ্য করার ক্ষমতা, যেটা আপনি কয়েক মাস বললেন, ইরান যদি কয়েক মাস সহ্য করার ক্ষমতা থাকে, মোটা দাগে বলা যায় যে মিডল ইস্টের ওই কান্ট্রিগুলোর পক্ষে এই কয়েক মাস এটা করা সম্ভব না। কারণ কাতার, বাহরাইন, ওমান, এগুলো ছোট ছোট দেশ, এগুলোকে কয়েকটা মিসাইল দিয়ে আপনি নিউট্রালাইজ করতে পারেন। এখানে আরও একটা জিনিস আছে, হরমুজ স্ট্রেইট, যেটার কথা আমি মাঝখানে বলছিলাম, এটা কিন্তু একটা মেজর লাইন যেখান দিয়ে 25% অফ আওয়ার অয়েল মানে জ্বালানি তেল, সেটা এদিক দিয়ে পাস হয়। কাতার শুধুমাত্র বলেছে যে আমি আমার প্রোডাকশনটা সাসপেন্ড করছি, ওদের এলএনজি প্রোডাকশন। ইউরোপে কিন্তু 50% দাম বেড়ে গেছে। এইটা কতদিন সাস্টেইন করবে? এটা পৃথিবী জুড়েই কিন্তু পৃথিবী জুড়েই হবে। ম্যাসিভ, তার মানে শুধু মিডল ইস্টের কান্ট্রি না, এটা বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রি, ওইদিকে ইউরোপ এবং গোটা বিশ্বেও কিন্তু একটা দাবি উঠবে যে তোমার যুদ্ধের কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইউ স্টপ দ্য ওয়ার। এগেইন গো ব্যাক, যে বেশি ক্ষতি সহ্য করতে পারবে এই যুদ্ধে সেই জিতবে। এখন একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা কথা ছিল, লেজে কুকুর নাড়ায় নাকি কুকুরের লেজ নাড়ায়। এক্স্যাক্টলি। এখন এই ইস্যুটাতে নেতানিয়াহু এবং ট্রাম্পের ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে ইসরায়েলের যুদ্ধ আমেরিকানরা কেন করছে, এটা কিন্তু আমেরিকানরা এখন কোশ্চেন করছে। এই এক্স্যাক্টলি এটাই, যে ওই লেজটা দিয়ে আমরা কি করব, আমরা ইসরায়েলের যুদ্ধ কেন করছি। এই এই যে যে পয়েন্টটা আপনি রেজ করলেন না, এই পয়েন্টটা কিন্তু এখন আমেরিকার জনগণ ঠিক এই পয়েন্টটাই বলছে, যে আমেরিকার যুদ্ধ আমেরিকার স্বার্থের জন্য করলে ঠিক আছে, কিন্তু এই যুদ্ধটাই তো হচ্ছে ইসরায়েলের স্বার্থের জন্য, ওই যুদ্ধ আমরা কেন করছি।